Good evening, everyone. On behalf of the Zoological Association of Burdwan, I extend a warm welcome to all of you to the online summer lecture series for undergraduate studies in zoology. On the concluding day of this lecture series, we are privileged to host Dr. Sukhendu Rai, an eminent assistant professor and head Department of Zoology, Guskora Mahavidyalaya. Dr. Rai brings over a decade of teaching experience to our session. He graduated with honors in zoology in 2009 from Malda College. He completed his master's degree in zoology, specializing in cytogenetics and molecular biology in 2011 from Darjeeling Government College, affiliated to University of North Bengal. In 2018, he was awarded Doctor of Philosophy in Zoology from the University of Burdwan. His scholarly contribution include the publication of 8 original research articles in reputable international and national journals. Additionally, Dr. Rai has actively participated and presented his findings at numerous international and national seminars and conferences. Dr. Rai's discovery of 3 new rare species of Stepsiptera was recognized and highlighted in the Animal Discoveries in 2016, published by the Government of India Ministry of Environment. He is the prestigious live member of our association. With these accolades and extensive expertise, we are excited to invite Dr. Sukhendu Rai to deliver his lecture on mechanism of urine formation and acid-base balance. Over to you, Dr. Rai. To down আমি ভিডিওটা অফই রাখছি। তো যাই হোক, আমরা প্রথমেই শুরু করি ইউরিন ফর্মেশন। এটা খুব প্রচলিত টপিক ইউরিন ফর্মেশন, তবে আমরা যতটা সম্ভব এটাকে একটু সহজ করে পড়ার চেষ্টা করি, দেখি কি করা যায় আমরা। আচ্ছা, প্রথমে আমি একটু আমার প্রেজেন্টেশনে একটু চলে যাই। সরদা শেয়ার স্ক্রিনটা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই করেছি। দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, আমরা ইউরিন ফর্মেশন প্রথমেই শুরু করি। যে ইউরিন ফর্মেশন, আমার আজকের টপিক হচ্ছে ফর্মেশন অফ ইউরিন আর অ্যাসিড বেস ব্যালেন্স। ঠিক আছে, অ্যাসিড বেস ব্যালেন্সটা আমি জানি না এর মধ্যে এই সময়ের মধ্যে, যেহেতু 10 মিনিট নষ্ট করে ফেলেছি, পারবো কিনা। আমরা আগে ফর্মেশন অফ ইউরিন শুরু করি, তারপরে দেখছি আমরা। তো ফর্মেশন অফ ইউরিন বলতে গেলে প্রথমে ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য কিডনি ফার্স্ট, রাইট? তো কিডনি নিয়ে আমরা সবাই জানি কিডনি নিয়ে, যে দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান কিডনি, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান কিডনি। আর এই কিডনি বলতে গিয়ে আমরা জানি যে দুটো পার্ট কিডনির, তাই তো? কিডনির দুটো পার্ট, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডালা, এটা আমরা সবাই জানি। তো কিডনি আমরা বরং একটা মজার জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের লেফট কিডনি, তোমরা জানো কিনা আমি জানি না, আমার লেফট কিডনি স্লাইটলি হায়ার দ্যান দ্য রাইট ওয়ান। হ্যাঁ, আমাদের লেফট কিডনিটা আমাদের রাইট কিডনির চাইতে একটু বড়। ঠিক আছে, যাই হোক, আমরা কিডনির মডিফিকেশনে আসছিলাম। তো কিডনি বলতে গিয়ে একটা জিনিস দেখো, এই যেখানে আমরা কিডনির কথা পড়ছিলাম, এই কিডনির যখন এই ছবিটা আমরা ভালো করে দেখব, তখন দেখবো যে কিডনির মাঝখানে, মানে কিডনির চারদিকে অসংখ্য আর্টারিজ আছে। ঠিক আছে, কিডনির চারদিকে অসংখ্য আর্টারি দেখতে পাচ্ছি আমরা, দেখো অসংখ্য আর্টারিজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর্টারিজ, এই অসংখ্য আর্টারিজ গুলো কিডনিকে চারদিক দিয়ে ঘিরে আছে। তো কিডনির অ্যানাটমি বলতে গিয়ে আমরা প্রথমেই যদি বলি যে কিডনির আর্টারি দিয়ে ঘেরা যে কথাগুলো আমরা বলছি, এবং দুটো জিনিস আমাদেরকে জানতেই হবে। একটা হচ্ছে বিগ অ্যাওর্টা, যেটা কিডনিকে মানে সাপ্লাই অফ কিডনি অন্যান্য অর্গানে সাপ্লাই করে, এবং একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, হুইচ ব্রিং ব্লাড ব্যাক টু দ্য হার্ট। ঠিক আছে, তো যাই হোক, আমরা অ্যানাটমি অফ কিডনির কথা বলছিলাম, কর্টেক্স আর মেডালার কথা বলছিলাম। কিডনির আর একটা জিনিস আমাদের বলা দরকার, সেটা কিডনি যেটা করে, কিডনি রেগুলেটস দ্য ভলিউম,
পিএইচ অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ব্লাড। এই আর্টারিজ গুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি, কিডনি শুধু ইউরিন ফরমেশন করে না, তার সঙ্গে সঙ্গে কিডনি আরো দুটো কাজ করে। তো যেটা আমরা বলছিলাম যে কিডনির আউটার পার্ট যেটা, তাকে আমরা বলি রেনাল কর্টেক্স। এই যে আউটার পার্ট অফ দ্য কিডনি which is known as the renal cortex, and the inner part which is known as the renal medulla. ওকে, তো এই এবং এই পোর্শনটাকে আমরা কি বলি, রেনাল পিরামিড, তাই তো? এই সব কিছু বলতে গিয়ে একটা জিনিস ভালো করে জানা দরকার, সেটা হচ্ছে কিডনি হ্যাভ এ ভেরি রিচ ব্লাড সাপ্লাই। ওকে, kidney have a very rich blood supply which regulates the blood pH. Okay, the arteries which bring blood to the kidney is known as a renal artery. এবং এটা বলতে গিয়ে একটা জিনিস দেখো, এখানটাতে একটা জিনিস আমি হাইলাইট করার চেষ্টা করেছি, যেটাকে আমরা বারবার বলি which is the functional part of the kidney, that is nephron. ঠিক আছে, এইটা হচ্ছে কিডনির ফাংশনাল পার্ট, নেফ্রন। এই নেফ্রন দিয়ে আমরা এই ইউরিন ফরমেশনের কথা যখন পড়বো, তখন এই নেফ্রনের পার্টটাকে আমরা বারবার করে দেখবো। এবং এই নেফ্রনের পার্টটা দেখো অদ্ভুত ভাবে কর্টেক্স এবং মেডালা এই দুটোকে একসাথে মিক্স করে আছে, এমন জায়গায় পজিশন আছে। এই নেফ্রনটার এমন একটা জায়গায় পজিশন আছে যার ভিতরে কর্টেক্সের পার্টও আছে এবং মেডালার পার্টও আছে। আমরা এটাকেই একটু ডিটেলে যাবার চেষ্টা করছি। তাহলে আমরা সরাসরি ঢুকছি এখন নেফ্রনের দিকে। ওকে, দ্যাট ইজ দ্য ফাংশনাল পার্ট অফ এন কিডনি। হিয়ার ইজ দ্য নেফ্রন। আমরা সবাই ছোটবেলা থেকে নেফ্রনের স্ট্রাকচার সম্পর্কে জানি, তাই তো? নেফ্রনের একটা অ্যাসেন্ডিং লিম্ব আছে, একটা ডিসেন্ডিং লিম্ব, একটা অ্যাসেন্ডিং লিম্ব আছে, একটা ডিসেন্ডিং লিম্ব আছে। তো আমরা প্রথম থেকে নেফ্রনের একটু স্ট্রাকচারাল মডিফিকেশনে যাই। যে নেফ্রনের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি আমরা বলি গ্লোমেরুলাস, তাই তো? গ্লোমেরুলাস, নেফ্রনের প্রথম পার্টকে আমরা কি বলি গ্লোমেরুলাস। তারপরে ব্যাউম্যানের ক্যাপসুল, ব্যাউম্যানস ক্যাপসুল, দেন পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, দেন ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই দুটোর মাঝখানে দুটো লিম্ব আছে, একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। ওকে, এই পোর্শনটাকে আমরা সকলেই বলি, আমরা জানি এটাকে হেনলি, লুপ অফ হেনলি বলা হয়। আর আরেকটি পার্ট আছে দ্যাট ইজ আ কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নেফ্রনের বৃক্কের মানে কিডনির যেটা গঠনগত একক বা ফাংশনাল ইউনিট নেফ্রন, সেই নেফ্রনে দ্যাট ইজ দ্য পার্ট অফ এ নেফ্রন। এবং এই নেফ্রনে যদি ভালো করে আমরা লক্ষ্য করি যে নেফ্রনে গ্লোমেরুলাস থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হয়ে ব্যাউম্যান ক্যাপসুল হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব হয়ে ডিস্টাল কনভলিউটেড টিবিউল হয়ে কালেক্টিং ডাক্টে মুক্ত হচ্ছে। এবং এই কালেক্টিং ডাক্ট থেকে আস্তে আস্তে ইউরিন ফর্মেশন হয়ে আস্তে আস্তে বাইরে যাচ্ছে। এইবার আমাদের এইটুকু তো আমরা আগে জানি। এইটা বলতে গিয়ে এই যে নেফ্রনের কথা আমরা বলছি, এই নেফ্রনের কথা বলতে গিয়ে দু ধরনের নেফ্রন আমাদের জানা আছে, তাই তো? একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন, তাই তো? একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রনের আর জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই পোর্শনটাকে, দ্য ভেনা ভাসা রেক্টা পোর্শনটাকে দেখো, যেটা কর্টিক্যাল নেফ্রন, এই যে কর্টিক্যাল নেফ্রন এই পোর্শনটা দেখো, কর্টিক্যাল নেফ্রনে এই যে পোর্শনটা লুপ অফ হেনরি দ্যাট ইজ ভেরি স্মল, বাট when we consider the juxtamedullary nephron, then look at this portion, the loop of Henle is very large, very long, and the capillary network which is known as the vasa recta. তো এই দুটো জিনিস আমরা নেফ্রন নিয়ে পড়লাম, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। ওকে, আমরা এখান থেকে যেই পোর্শনে এবার ঢুকতে চাইছি সেটা হচ্ছে, আমরা তো এই গঠনটা বুঝতে পারলাম যে এই গঠনটা হচ্ছে কি, যে নেফ্রনের যে গঠন আমরা করছিলাম, সেই নেফ্রনের গঠনে পড়তে পড়তে আমরা যে জিনিসগুলো দেখছিলাম, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, একটা হচ্ছে ইফারেন্ট আর্টারি। সেটা ঢুকছে কোথায়? গ্লোমেরুলাসে, আছে বেওম্যান ক্যাপসুলস। ঠিক আছে, আমরা যেখানটাতে মেইনলি ফোকাস করতে চাই, যেটা আমরা নতুন পড়বো এখন, দ্যাট ইজ দ্য সেলস প্রেজেন্ট হিয়ার। এই প্রত্যেকটা পার্টে কিছু সেলস আছে, এই সেলগুলোকে জানা দরকার, কারণ এই সেলগুলোর কাজই ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা প্রথমে গ্লোমেরুলাসে আসি। হ্যাঁ, এই যে গ্লোমেরুলাসের কথা আমরা বলছি, এই ভেতরে যে গ্লোমেরুলাসটার কথা বলছি, আমরা একটু মুছে দিই বাকি পোর্শনটাকে, তাহলে গ্লোমেরুলাসটাকে হাইলাইট করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এই গ্লোমেরুলাস পার্টে যাচ্ছি।
এই গ্লোমেরুলাসে একটা বিশেষ ধরনের সেল থাকে which is termed as a podocyte cell. ওকে, এই হচ্ছে পোডোসাইট সেল। দেখো এখান থেকে লেখা আছে, এখান থেকে ডিনোট করা আছে, আমি একটু বড় করছি। দেখো এই পোর্শনটাকে ডিনোট করে দেখানো হচ্ছে, দ্যাট ইজ দ্য পোডোসাইট সেল। ওকে, তো পোডোসাইট সেল অ্যাটাচ টু দ্য বেসমেন্ট মেমব্রেন অফ দ্য গ্লোমেরুলাস। কোথায় থাকে পোডোসাইট সেল? দ্যাট অ্যাটাচ টু দ্য, হিয়ার ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের সাথে পোডোসাইট সেলটা অ্যাটাচড অবস্থায় আছে। কেমন? আমরা এখান থেকে সোজাসুজি যাচ্ছি, আমরা কি পড়ছিলাম? আমরা গ্লোমেরুলাসের ভেতরে যে সেলটি আছে তার কথা বলছিলাম, যে আমরা পোডোসাইট সেলের কথা বলছিলাম। তাহলে পোডোসাইট সেলের কথা আমরা জানলাম। পোডোসাইট সেল, আমরা ফাংশনটা একটু পরে যাচ্ছি। এরপরে আছে কি কোথায়? এরপরে আসবো আমরা গ্লোমেরুলার ক্যাপসুল, মানে বেওম্যানস ক্যাপসুলের কথা, তাই তো? বেওম্যানের ক্যাপসুলে আসা যাক। বেওম্যান ক্যাপসুলসে যে পার্টিকুলার জিনিসটি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য প্যারাইটাল সেল। ঠিক আছে, এখানটাতে প্যারাইটাল সেল লেয়ার আছে। এই দেখো প্যারাইটাল সেল, এখান থেকে মার্ক করে এখানটাতে দেখানো হয়েছে, দ্যাট ইজ দ্য প্যারাইটাল সেল। এবার আমরা আসি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। ঠিক আছে, হুইচ পার্ট ইজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল? এই পার্টটুকু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে আসা যাক। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কি ধরনের সেল থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যে ধরনের সেলগুলো থাকে তাদেরকে বলা হয় কিউবয়েডাল সেল। কি বললাম? কিউবয়েডাল সেল। ঠিক আছে, তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যে সেলগুলো থাকে, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে দেখো এখান থেকে দেখানো হয়েছে, দ্যাট ইজ দ্য কিউবয়েডাল সেল। এবং এই কিউবয়েডাল সেলের একটা মজা হচ্ছে, এই কিউবয়েডাল সেলের ওপরের পোর্শনটাতে দেখো মাইক্রোভিলি লাইক স্ট্রাকচার আছে। ঠিক আছে, দেখো নাম দেওয়া আছে এপিক্যাল মাইক্রোভিলি। ঠিক আছে, তাহলে আমরা কিউবয়েডাল সেলের কথা বলছি, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ভিতরে রয়েছে, দ্য কিউবয়েডাল সেল। এখানে কিউবয়েডাল সেলটা লেখা নেই। তো কিউবয়েডাল সেল যার এপিক্যাল পোর্শনটা মাইক্রোভিলি বলা হয়, যেটার একটা বিশেষ কাজ আছে, সেই কাজটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। ওকে, রিঅ্যাবজর্পশন। তাহলে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে এলাম। এবার তাহলে আমরা প্রথমে গ্লোমেরুলাসে গেলাম। গ্লোমেরুলাসে পোডোসাইট সেলস আছে, বেওম্যানস ক্যাপসুল বা গ্লোমেরুলার ক্যাপসুলে আছে প্যারাইটাল সেল। আর আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে গেলাম, তাতে আমরা কি বললাম, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কিউবয়েডাল সেল নামে একটি বিশেষ সেল রয়েছে, যেই বিশেষ সেলটার একটা ইউনিক ফর্ম হচ্ছে এর এপিক্যাল পোর্শনে মাইক্রোভিলি লাইক স্ট্রাকচার আছে, এবং এই মাইক্রোভিলি অ্যাকচুয়ালি হেল্পস ইন রিঅ্যাবজর্পশন। তো রিঅ্যাবজর্পশনে এরা হেল্প করে। ওকে, আমরা এবার সরাসরি এখান থেকে চলে যাচ্ছি পরের পার্টে, লুপ অফ হেনলিতে যাব। তার আগে লুপ অফ হেনলিতে যাওয়ার আগে যেখানটা দেখবো যে লুপ অফ হেনলির পোর্শনটাতে এখানে দেখাইনি, এখানে এক ধরনের বিশেষ সেল থাকে, তোমরা চাইলে লিখে নিতে পারো, থিন সেগমেন্টেড এপিথেলিয়াল লাইন সেল। ওকে, থিন সেগমেন্টেড এপিথেলিয়াল লাইন সেল। ঠিক আছে, এইবারে আসা যাক আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আসি, দ্যাট ইজ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই পোর্শনটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যদি সেলের কথা বলো, তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলেও যে সেলটা আছে, দ্যাট ইজ কিউবয়েডাল সেল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলেও কিন্তু আমি বললাম কিউবয়েডাল সেল আছে, আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলেও বলছি কিউবয়েডাল সেল আছে। কিন্তু এই দুটো সেলের ভিতরে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে দ্য এপিক্যাল পোর্শন। In case of proximal convoluted tubule, the apical portion is a microvilli-like structure. But in case of distal convoluted tubule, the apical portion, no microvilli-like structures are present. Okay? তো এটাও অ্যাকচুয়ালি এটাও রিঅবজারপশনের কাজ করে, বাট আমরা যখন আস্তে আস্তে ডিটেইলিং এ পড়বো তখন আমরা দেখবো যে এটা কতটা, বিশেষ করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যে বেশিরভাগ রিঅবজারপশনটা যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হয় এবং এই মাইক্রোভিলির জন্য সম্ভব হয়, সেটা আমরা একটু পরে দেখব। এরপর আমরা আসি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের পরে দ্যাট এন্টার ইনটু দি কালেক্টিং ডাক্ট। ওকে, তাহলে কালেক্টিং ডাক্টের সেলের কথা বলি। দেখো কালেক্টিং ডাক্টে দু ধরনের সেল আছে। দেখো এটা এক ধরনের সেল, এটা এক ধরনের সেল। ঠিক আছে, এক ধরনের সেলকে বলা হয় প্রিন্সিপাল সেল, আর আরেকটা সেলের নাম হচ্ছে ইন্টারক্যালেটিং সেল। ওকে, এখানে দেখো ইন্টারক্যালেটেড সেল করা আছে, অনেকে ইন্টারক্যালেটিং সেলও বলে। তাহলে এটা কোথায় আছে? এটা আছে কালেক্টিং ডাক্টে। তাহলে আমরা সেলস গুলোর কথা পড়লাম। ঠিক আছে, আমরা একটু এটাকে আমি মিনিমাইজ করছি, তাহলে সেলগুলোকে আমরা একত্রে দেখতে পাবো। সেলগুলোকে আমরা একত্রে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই সেলগুলোকে আমরা একত্রে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গ্লোমেরুলাসের ভেতরে পোডোসাইট সেল, বেওম্যান ক্যাপসুলের সেগমেন্টেড সেল, এই মানে প্যারাইটাল সেল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল
প্রক্সিমাল কনভলিউটেড কিউবয়েডাল সেল বাট মাইক্রোভিলি আছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউলেও কিউবয়েডাল সেল বাট মাইক্রোভিলি নেই। এবার চলে আসি কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টে দু ধরনের সেল আছে, দু ধরনের সেল আছে। সে একটার নাম হচ্ছে প্রিন্সিপাল সেল, আরটা হচ্ছে ইন্টারক্যালেটিং সেল। ওকে, এইটুকু বোঝা গেল? বোঝা যাচ্ছে? এমনি বোঝা যাচ্ছে আমার পড়ানো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলছিলাম যে ওই এপিক্যাল সাইট আর এপিক্যাল সিডি এর মধ্যে ডিফারেন্সটা কি বলবেন? হ্যাঁ বলো, আরেকবার বলো। এপিক্যাল সাইট আর এপিক্যাল মাইক্রোভিলি যেটা বললেন না, ওর ডিফারেন্সটা কি? এপিক্যাল মাইক্রোভিলি হচ্ছে এক ধরনের মাইক্রোভিলি লাইক স্ট্রাকচার, ফিঙ্গার লাইক প্রজেকশন। ইন কেস অফ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো রয়েছে, কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিবিউলে এই এপিক্যাল পোর্শনে এই ফিঙ্গার লাইক প্রজেকশনটা নেই। একটু বড় করে দেখাচ্ছি আমি, দেখো দেখো এইখানটাতে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। এটাও কিন্তু এক ধরনের কিউবয়েডাল সেল। এটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের কিউবয়েডাল সেলের কথা বলছি। এবার দেখো ডিস্টাল কনভলিউটেড টিবিউলের কথা বলো, দেখো মাইক্রোভিলি গুলো কিন্তু সেই রকম মাইক্রোভিলি নেই যেরকম মাইক্রোভিলি তুমি এখানটাতে দেখতে পাচ্ছ। তাই এই দু ধরনের কিউবয়েডাল সেলের ভিতরে একটা পার্থক্য রয়েছে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের যে কিউবয়েডাল সেল আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে কিউবয়েডাল সেল, এই দুটোর মধ্যে এই বেসিক পার্থক্যটা আছে। ওকে, আচ্ছা। আর স্যার এই উপরে একটা সেল দেখালেন প্রক্সিমাল, এর আগে একটুখানি স্লাইডটা একটু ইয়ে করুন। হ্যাঁ বলো কোনখানে? না উপরে দিকে। হ্যাঁ এইটা প্যারাইটাল সেল। দ্যাট ইজ হ্যাঁ প্যারাইটাল সেলের, না প্যারাইটাল সেলটা না, তার নিচে গ্লোমেরুলার ক্যাপসুলের ওই পোডোসাইট সেলের কথা বলছো? ওর কাজটা কি বললেন? ওই সেলটা কি করবে ওখানে? পোডোসাইট সেল মেইনলি ফিল্ট্রেশন করায়। আমরা সেটা পড়বো, মেকানিজমটা দেখবো। ওকে, কি বললেন আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম। ফিল্ট্রেশন করায়, ফিল্টার করায়, ফিল্ট্রেশন করায়, বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ আমরা পড়বো, আমরা মেকানিজমে যাই, আমরা মেকানিজমে গেলে পড়বো। আপাতত সেল কটাকে বোঝা গেল কিনা আমায় বলো। ব্যাস এই সেলগুলোকেই দরকার, ইউরিন ফরমেশনের জন্য আমার এই সেলগুলোকেই দরকার। ওকে, আচ্ছা আমি একটু মজার কথা বলবো যখন ইয়েতে বলবো, দেখা যাক। আমরা ডিরেক্টলি মেকানিজমে আসছি। ইউরিন ফরমেশনের একটা মেকানিজম হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারি, তাই তো? এটা ইফারেন্ট, এটা গ্লোমেরুলাস, আর এটা গ্লোমেরুলাস ক্যাপসুল, তাই তো? আমি কি বললাম, গ্লোমেরুলাসে কি ধরনের সেল আছে? পোডোসাইট সেল, তাই তো? তাই তো গ্লোমেরুলাস পোডোসাইট সেল আছে। আচ্ছা পোডোসাইট সেল তাহলে কি করছে? দেখো পোডোসাইট সেল কিরকম দেখতে একবার দেখো তো। দেখো পোডোসাইট সেল অনেকটা ওই এখানে অনেক ফিঙ্গারের মতো প্রজেকশন আছে। এটা দিয়ে মনে হচ্ছে না যেন এটাকে ধরে ক্যাপচার করে প্রেসার দেবে, এমন মনে হচ্ছে কি? ওই পোর্শনটাতে ধর পোডোসাইট সেল যদি কন্ট্রাকশন করে তাহলে কি হবে? প্রেসার জেনারেট হবে। তো যদি প্রেসার জেনারেট হয় তাহলে গ্লোমেরুলাস থেকে কোনো একটা প্রেসার জেনারেট হবে, এবং সেই প্রেসারটা গ্লোমেরুলাস থেকে যাবে কোথায়? গ্লোমেরুলাস থেকে কোথায় যাবে যদি এরকম কোনো প্রেসার জেনারেট হয়? কোথায় যাবে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তাই তো? তাই তো গ্লোমেরুলাসের পরে যেহেতু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আছে, আর এখানটাতে পোডোসাইট সেল আছে, এইখানে ধরো এই পোডোসাইট সেলটা এরকম করে আছে, ঠিক আছে? এই পোডোসাইট সেলটা যদি এটাকে প্রেসার দেয়, if it create the pressure, then এর ভেতরে যা ফ্লুইড আছে সেই ফ্লুইডটা যাবে কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, রাইট? ওকে, হ্যাঁ স্যার। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যাচ্ছে, দেখা যাক কি হয় এখানটাতে। ওকে, তো এক নম্বর দেখো প্রেসার জেনারেট হচ্ছে, ঠিক আছে? কিভাবে প্রেসার জেনারেট হচ্ছে এবার দেখো। এটা হচ্ছে অনেকটা গ্লোমেরুলাসের জন্য একটা ছাঁকনির মতো, তাই তো? চায়ের ছাঁকনিতে তুমি চা দিলে, চায়ের পাতাগুলো পড়লো, এবার তোমাকে চাটা সুস্বাদু হতে গেলে কি করতে হবে? প্রেসার জেনারেট করতে হবে। প্রেসার জেনারেট করলে চাটা পড়বে। তো এরকম একটা ছাঁকনির মতো ব্যাপার, একটা প্রেসার জেনারেট হলো, দ্যাট প্রেসার ইজ জেনারেটেড বাই পোডোসাইট সেল। ওকে, when podocyte cell generating the pressure, এই প্রেসারের ফলে পোডোসাইট সেলটা সঙ্গে এইভাবে নিচের দিকে অগ্রসর হয়, এবং এখান থেকে গ্লোমেরুলাস থেকে পুরো ব্যাপারটা আস্তে আস্তে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে চলে যায়। ওকে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, ঠিক আছে? ব্যাপারটা এত সহজ নয়, কারণটা বোঝো। কারণটা হচ্ছে
আমরা এই পোর্শনটাতে আছি। এই ছবিটাকে ভালো করে দেখো, এটা হচ্ছে অ্যাফারেন্ট, এটা হচ্ছে ইফারেন্ট, এই হচ্ছে পোডোসাইট সেল। এবার প্রেসার জেনারেট করছে, যেই প্রেসার জেনারেট করছে এই যে প্রেসার জেনারেশন, প্রেসার জেনারেট হচ্ছে। ওকে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, কারণ একতরফা প্রেসার হয় না, কারণ পোডোসাইট সেলটা দেখো বেসমেন্ট মেমব্রেন আর গ্লোমেরুলার ক্যাপসুল আর গ্লোমেরুলাসের মাঝখানে রয়েছে, তাই প্রেসার দুদিক থেকে জেনারেট হয়। যেরকম এদিক থেকেও প্রেসার জেনারেট হয়, সেরকম এদিক থেকেও প্রেসার জেনারেট হয়। ওকে, তাহলে যখন প্রেসার জেনারেট হয় আমরা এই প্রেসার জেনারেশনের জায়গাতেই যাব। এই জায়গাটাকে আমরা বলি আলট্রা ফিল্ট্রেশন। ওকে, দেখো এই ছবিটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ধরে নাও এই জায়গাটাতে পোডোসাইট সেল এইভাবে আছে। ওকে, তাহলে পোডোসাইট সেল এবার প্রেসার জেনারেট করছে। when podocyte cell are generating the pressure, 3 type of pressure is generated. যখন পোডোসাইট সেল প্রেসারটা দিচ্ছে, সেই প্রেসারে 3 ধরনের ফোর্স জেনারেট হচ্ছে। কি কি দেখো, আমরা এখানে ইয়ে করে লিখেছি। একটা হচ্ছে এইচপিজিসি, এটার মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারিজ। ঠিক আছে, যেই প্রেসারের দরুন গ্লোমেরুলাস থেকে ফ্লুইড যাবে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের দিকে। কিন্তু অপর পক্ষে এটাকে আমরা বলি আউটওয়ার্ড প্রেসার। দেখো সেজন্য আমি এখানে লিখেছি আউটওয়ার্ড প্রেসার। সেরকম উল্টো দিক থেকে আরো দুটো প্রেসার জেনারেট হয়, কারণ পোডোসাইট সেলটা এইরকম করে আছে। ঠিক আছে, পোডোসাইট সেলের বেশিরভাগ অংশটা কিন্তু গ্লোমেরুলাসের দিকে রয়েছে, তাই এইখানে প্রেসারটা বেশি জেনারেট হয়, কিন্তু উল্টো দিকেও প্রেসার জেনারেট হয়। তাহলে সেই প্রেসার দুটো কি একটু দেখা যায়। একটা আমরা আউটওয়ার্ড প্রেসারের কথা বললাম, যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি। এইবার আমরা পড়বো ইনওয়ার্ড প্রেসারের কথা। দেখো দু ধরনের ইনওয়ার্ড প্রেসার আছে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ ক্যাপসুলার স্পেস সিএস এইচপিসিএস, আর একটা হচ্ছে কোলয়েডাল অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি। ঠিক আছে, তাহলে 3 ধরনের প্রেসার জেনারেট হচ্ছে। এক ধরনের প্রেসার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, আর দুটো প্রেসার যেটা হচ্ছে এইটা, দেখো এটা একটু মোটা করে এঁকেছি আমি। ঠিক আছে, আরো দুটো প্রেসার আছে, একটা হচ্ছে অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপসুল, আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ ক্যাপসুলার স্পেস। ঠিক আছে, এবার কোথায় কেমন প্রেসার হয় দেখা যাক। ডিউ টু এই পোডোসাইট সেলের এই কন্ট্রাকশনের জন্য যেটা হলো, সেটা হচ্ছে এই যে আউটওয়ার্ড প্রেসারের কথাটা আমরা বলছি, আউটওয়ার্ড প্রেসার হয় 55 mmHg। ঠিক আছে, তাহলে আউটওয়ার্ড প্রেসার হচ্ছে 55 mmHg। আর ইনওয়ার্ড প্রেসার দুটো হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ ক্যাপসুলার স্পেস, যেটা হচ্ছে 15 mmHg, আর অসমোটিক প্রেসারটা হচ্ছে 30 mmHg। কোন দেখো ভালো করে দেখো, আউটার স্পেসের প্রেসার ইনার স্পেসের চাইতে ইনওয়ার্ড প্রেসারের চাইতে আউটওয়ার্ড প্রেসারটা দেখো বেশি। একটা হচ্ছে 55 আউটওয়ার্ড প্রেসারটা, আর ইনার প্রেসার এই দুটোকে যোগ করে হচ্ছে দেখো 45। ঠিক বলছি কি আমি? 45 হচ্ছে তো? তাহলে আলটিমেটলি 10 mm প্রেসার কিন্তু আউটওয়ার্ড প্রেসারে বেশি। এই কারণে সমস্ত ফ্লুইড এখান থেকে যাচ্ছে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, এবং সেটা ফোর্সফুলি। এটাকে কাইন্ড অফ, যেটা আমি বললাম, চা পাতা পড়ার পরে চা পাতার উপরে প্রেসার দেওয়া। ঠিক আছে, আমি মজা করেই বলছি বোঝার সুবিধার্থে, প্রেসার দেওয়া। যেমন সেই প্রেসারে, এবং এই প্রেসার জেনারেটের জন্য ফ্লুইড গুলো আস্তে আস্তে গ্লোমেরুলাস থেকে আসছে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। তাহলে যদি পরীক্ষায় এই প্রেসার গুলোর কথা বলে, তাহলে নিশ্চয়ই লিখতে পারবে। পরীক্ষা কিন্তু শর্ট কোশ্চেনে যদি এগুলো আসে, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারিজ বলতে কি বোঝো, হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ ক্যাপসুলার স্পেস কি, কোলয়েডাল অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারিজ কি। ঠিক আছে, এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে দুটো হচ্ছে ইনওয়ার্ড প্রেসার, একটা হচ্ছে আউটওয়ার্ড প্রেসার অফ গ্লোমেরুলাস এর কাছে বাই দ্য কন্ট্রাকশন অফ পোডোসাইট সেল, এবং যার ফলে যেটা হয়, আউটওয়ার্ড প্রেসার বেশি হওয়ার জন্য ফ্লুইড গুলো আলটিমেটলি গ্লোমেরুলাস থেকে মুভ করে আসে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ওকে, আচ্ছা এবার আরেকটু মজার কথা বলি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের কথা। আচ্ছা,
হার্ট থেকে আমরা বললাম ক্যাপিলারি নেটওয়ার্ক আছে, তাই তো? তাহলে হার্ট থেকে আমাদের হার্টের মোটামুটি রক্ত কেমন থাকে, ব্লাড আমাদের শরীরে 5 লিটার আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি। ওকে, তাহলে 5 লিটার আছে। এবার বিভিন্ন জায়গায় ব্লাড যাচ্ছে, বলা হচ্ছে যে কিডনিতে যে অ্যাফারেন্ট ঢুকছে তার মাধ্যমে যে ব্লাডটা ঢুকছে সে ব্লাডটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1200 ml। ঠিক আছে, তাহলে 1200 ml মানে 1 লিটার ধরে নিচ্ছি আমি বোঝার সুবিধার্থে, 1 লিটার ধরে নিচ্ছি। ওকে, এবার যখন এই 1 লিটার ব্লাডটা গ্লোমেরুলাসের চারপাশে আসছে, এই ফ্লুইডটা ব্লাডের ভেতরে, আমি প্লাজমা সেল সব নিয়েই বলছি, তাহলে যদি প্লাজমার কথা বলি, ব্লাড সেলের কথা যদি, তাহলে প্লাজমা থাকে 55% আর সেল থাকে 45%। তো এই 1200-র ভেতরে যদি আমি প্লাজমার কথা ধরি, তাহলে প্লাজমা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 660 ml, যেটা কিডনিতে ঢুকতে পারে প্লাজমাটা, তাই তো? তাই তো? ঠিক বলছি? এবার এই 650 ml যদি প্লাজমা কিডনিতে ঢুকে যায় একসাথে, এই প্রেসারটা না থাকলে, পোরোসাইট সেল যদি ওপরেই থাকতো, তাহলে আমাদের কত ইউরিন হতো। ঠিক আছে, তাহলে এটা একটা প্রিভেন্টিভ মেজারমেন্ট, তাই তো? তাহলে এই ফিল্ট্রেশন ফ্র্যাকশনটা আলটিমেটলি এই প্রেসার জেনারেশনের জন্য যে পরিমাণ ব্লাড, যে পরিমাণ প্লাজমাটা এন্টার হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের ভেতরে, সেটা হচ্ছে 20%। ঠিক আছে, মানে হচ্ছে এই মোটামুটি 125 ml এর মতো প্লাজমা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে ঢুকছে। ওকে, সেটাকেই দেখো আমরা এটাকে ফিল্ট্রেশন, দেখো এখানটাতে আমরা টার্ম দিয়েছি যে ফিল্ট্রেশন রেট। ঠিক আছে, এইরকম ফিল্ট্রেশন রেটে ফিল্ট্রেশন ফ্র্যাকশন বলে এফএফ বলে একটা অপশন দিয়েছি, সেটাতে বলা হচ্ছে টোটাল প্লাজমা ফিল্টার্ড ইন 1 মিনিট। 1 মিনিটে যত প্লাজমা এর মধ্যে ঢুকছে ডিভাইডেড বাই টোটাল প্লাজমা এন্টার ইনটু দি কিডনি। কিডনির কাছে টোটাল প্লাজমা এন্টার নিচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 650, কিন্তু ওই যে পোডোসাইট সেলের প্রেসারের কথা বললাম, 3 ধরনের প্রেসারের কথা বললাম, সেই প্রেসারের জন্য মিনিটে কতটুকু প্লাজমা ঢুকছে, 125 ml, আর টোটাল ঢোকার কথা ছিল 650। এই দুটোকে ভাগ করে দাও, দেখো 20%। মানে কিডনিতে যত প্লাজমা ঢোকে তার 20%ই আলটিমেটলি নেফ্রনের মাধ্যমে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে আসে। আমি ঠিক বলছি? আমি ঠিক বলছি? আচ্ছা, এবার বলো মিনিটে 125 ml প্লাজমা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে ঢুকছে। ওকে, তাহলে মিনিটে যদি 125 ml প্লাজমা যদি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে ঢোকে, তাহলে দিনে কত ঢুকবে? দেখো দিনে হিসেব করে আমি দেখেছি 175 লিটার। ঠিক আছে, তাহলে কিডনিতে 150, মানে আই মিন নেফ্রনের ভেতরে 175 লিটার পার ডে ইউরিন হওয়া উচিত, কিন্তু আমাদের ইউরিন হয় কত? আমাদের ইউরিন আউটপুট কত? ম্যাক্সিমাম 1 থেকে 2 লিটার পার ডে। তাহলে বাকি প্লাজমাটা কোথায় যায়? যদি বাকি প্লাজমাটা নিশ্চয়ই কোথাও যাচ্ছে, বাকি প্লাজমাটা রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে, বাকি ফ্লুইড রিঅ্যাবজর্পশন হয়। সেই জন্য দেখো এফিসিয়েন্সি অফ নেফ্রন ইজ 99%। অধিকাংশ পোর্শনটাই ও রিঅ্যাবজর্ব করে নেয়। কিভাবে রিঅ্যাবজর্ব করে নেয় সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝা গেল? এখন অবধি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? চলো এবার আমরা একটু রিঅ্যাবজর্পশনের জার্নি শুরু করি। ওকে, আচ্ছা আমি এইটাতে না দেখিয়ে আমার আঁকানো ছবিতে দেখাই, ঠিক আছে? তাহলে হয়তো একটু আমার বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে গ্লোমেরুলাস থেকে ওয়াটার অ্যান্ড আয়ন্স ভেতরে ঢুকেছে। কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। আচ্ছা, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের গায়ে কি সেল আছে? পোডোসাইট সেল। পোডোসাইট নয়, পোডোসাইট ছিল গ্লোমেরুলাস। ভেরি গুড, কিউবয়েডাল সেল। তাহলে যে কিউবয়েডাল সেল আছে, এর কিউবয়েডাল সেল একটা খাসিয়ত আছে, একটা ইউনিকনেস আছে, মাইক্রোভিলি আছে। আবাস মাইক্রোভিলি আছে। এই হচ্ছে কিউবয়েডাল সেল, দু সাইডে কিউবয়েডাল সেল আছে।
আর এখানটাতে এই যে মাইক্রোভিলি। ওকে, ঠিক আছে, এখানটাতে মাইক্রোভিলি। এবার কি হচ্ছে দেখো, ঠিক আছে, আমি এটা একটু নিজের মতো করে মজা করে পড়াই, যেরকম আমি একটু কলেজে পড়াই, আমি একটু সেরকম করে চেষ্টা করি, দেখো মজা লাগে কিনা। জল এলো, আয়ন্স এলো, ঠিক আছে। আচ্ছা, এই যে কিউবয়েডাল সেলগুলো আছে, এই কিউবয়েডাল সেলগুলোতে অ্যাকচুয়ালি এখানটাতে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। ওকে, তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবার আয়ন্স এর মধ্যে কি আছে, সোডিয়াম পটাশিয়ামও আছে আয়ন্স এর মধ্যে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হয়, সোডিয়াম বাইরে বাইরে বেরিয়ে যায় আর পটাশিয়াম ভেতরে ঢোকে, আমরা জানি তো, ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম আয়ন্স গুলো বাইরে চলে আসে আর পটাশিয়াম আয়ন্স গুলো ভেতরে যায়। এবার সোডিয়াম আয়ন বাইরে চলে আসে মানে, এবার সোডিয়াম আয়নের একটা বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে। সোডিয়াম আয়নের সবচাইতে বেস্ট ফ্রেন্ড কে জানো, গ্লুকোজ, ঠিক আছে। তো সোডিয়াম যখন বলে যে আমি বাইরে যাব, তখন গ্লুকোজ বলে আমায় নিয়ে যা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমাকে নিয়ে চ। তখন সোডিয়াম আয়ন, দেখো এখানটাতে আমি লিখেছি, দেখো এই জায়গাটাকে, যে সোডিয়াম আয়ন যখন বেরোচ্ছে তখন গ্লুকোজকে সাথে নিয়ে বেরোচ্ছে। ওকে, তাহলে সোডিয়াম আর গ্লুকোজ বেরিয়ে গেল বাইরে। কোথায় বাইরে বেরিয়ে গেল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে বেরিয়ে গেল। এবার যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে বেরিয়ে গেল, উল্টো দিকে কি আছে, এখান দিয়ে আমরা কি বললাম, কিডনির নেফ্রনের চারদিকে কি আছে, ক্যাপিলারি নেটওয়ার্ক আছে, তাই তো, ব্লাড ক্যাপিলারিজ আছে। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসার সঙ্গে সঙ্গে দে জাস্ট এন্টার ইনটু দি ব্লাড ক্যাপিলারিজ, ঠিক আছে। এবার দেখো ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে সোডিয়াম এবং গ্লুকোজ ঢুকে গেল, ঠিক বললাম? ওকে, নেক্সট, জল। এই যে দুটো সেল আছে না, এই সেলগুলোর ভিতরে কিউবয়েডাল সেলগুলো আছে, এই কিউবয়েডাল সেল দুটো সেলের মাঝখানে অনেক লিকি চ্যানেলস আছে। থ্রু দিস লিকি চ্যানেল ওয়াটার ইজ এক্সপেলড আউট। এই যে জলটা এই লিকি চ্যানেল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাচ্ছে, এবং এখান থেকে এই স্পেসে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল স্পেসে যাচ্ছে, এবং এখান থেকে জলটা আলটিমেটলি যাচ্ছে কোথায়, ব্লাড ক্যাপিলারিজে। তার মানে কি হচ্ছে, জলের রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই তো। মানে যে জলটা যে যত পরিমাণ জল ঢুকেছিল, 125 ml পার মিনিটে যে জলটা ঢুকেছিল, সেই জলটা আবার এই জায়গা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেই জলটা আবার ক্যাপিলারিজের ভেতরেই চলে যাচ্ছে। ওকে, ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সোডিয়াম যখন বাইরে বেরোচ্ছে, সোডিয়ামের সাথে যেরকম গ্লুকোজ বেরোচ্ছে সেরকম জলও বেরোচ্ছে, তাই তো। এবার জলের না, জলের আরো কিছু বেস্ট ফ্রেন্ড আছে, যেরকম সোডিয়ামের বেস্ট ফ্রেন্ড গ্লুকোজ, সেরকম জলেরও কিছু কেউ কেউ বেস্ট ফ্রেন্ড আছে। তারা হচ্ছে ক্যালসিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট। দিস আর দ্য ফ্রেন্ডস অফ ওয়াটার, ঠিক আছে। তো ওয়াটার যখন বেরোয় তখন আয়ন্স, এই আয়ন্স গুলো বলে যে আমরাও তোর সাথে বেরোবো, ঠিক আছে। আমরা যেটা করি আর কি, একসাথে সমস্ত বন্ধুরা খাবার খাই, সেরকম একসাথে যেটা মুভ করি, সেরকম জল যেরকম মুভ করছে লিকি চ্যানেল দিয়ে, আয়ন্স গুলো এই লিকি চ্যানেল দিয়ে মুভ করছে। তার মানে দেখো ব্যাপারটা, যে যখন জলগুলো আসছে, যখন প্লাজমা জল প্লাস মানে ওয়াটার প্লাস আয়ন্স গুলো যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ঢুকছে, আমি বলতে চাইছি বেশিরভাগ ওয়াটার আয়ন্স তারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পোর্স দিয়ে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে এবং সেই স্পেস থেকে তারা পেরিটিউবুলার ক্যাপিলারিজ এর ভেতরে ঢুকে যাচ্ছে। ওকে, এবার যখন এই ক্যাপিলারিজ এর ভেতরে ঢুকে যাচ্ছে, সরি, তো এই যে সোডিয়াম আয়নের সাথে যে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, আমরা তোমরা সেকেন্ড সেমে মেবি পড়েছো, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট এগুলো পড়েছো নিশ্চয়ই। তো সোডিয়ামের সাথে যখন গ্লুকোজ একসাথে বেরিয়ে যাচ্ছে, এটা একই দিকে বেরোচ্ছে, সোডিয়াম আর গ্লুকোজ একই দিকে বেরোচ্ছে, তার জন্য দেখো এখানে আমি লিখেছি সিমপোর্ট ট্রান্সপোর্ট, ঠিক আছে, সিমপোর্ট ট্রান্সপোর্ট। আবার দেখো উল্টো দিকে আরেকটা ব্যাপারও হয়, অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টও হয়। কেমন অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্ট, মোটামুটি, এবং এখানে আরো একটা জিনিস ট্রান্সপোর্ট হয়, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড। মোটামুটি 100% অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাবজর্পশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানা দরকার, এই যে জল যখন এই জায়গাটাতে চলে এলো, ক্যাপিলারি নেটওয়ার্কের উপরে যখন জল চলে এলো, তখন জল আরেকটি কাজ করে, ঠিক আছে। জল যে কাজটা করে সেটা হচ্ছে,
জল কিছু আয়ন্সকে, ঠিক আছে, H+ আয়ন্সকে, আরো কিছু ফাংশন আছে সোডিয়াম, গ্লুকোজ, ওয়াটার, যখন চলে আসছে এই সোডিয়াম এবং গ্লুকোজ, আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে সোডিয়াম ব্লাডে গিয়ে ব্লাডের কিছু দূষিত পদার্থ থাকে প্লাস H+ আয়ন, এই যে H+ আয়ন ব্লাডের ভেতরে কিছু দূষিত পদার্থ থাকে, এই সোডিয়াম আয়ন গিয়ে এই দূষিত পদার্থকে পুশ করে কোথায় যাওয়ার জন্য, এই আয়ন্স গুলোকে, এই H+ আয়ন্সকে কার ভেতরে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ভেতরে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিপোর্ট, যার জন্য দেখো এই জায়গাটাতে আমি অ্যান্টিপোর্ট সিস্টেম দিয়েছি। তো সোডিয়াম আয়ন দেখো একটা অ্যারো চলে এসছে, এই অ্যারোটা গিয়ে H+ আয়নকে পুশ করছে ফর এন্টারিং ইনটু দি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এবার H+ আয়ন কি অ্যাসিডিক, এই কারণে আমাদের ইউরিন ইজ স্লাইটলি অ্যাসিডিক। বুঝতে পারলে? তাহলে ইউরিন কেন স্লাইটলি অ্যাসিডিক? বিকজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম আয়ন্স অ্যাকচুয়ালি একটা অ্যান্টিপোর্টেড ট্রান্সপোর্টের কাজ করে, দ্যাট পুশ দ্য H+ আয়ন in opposite direction and H+ ion is enter into the proximal convoluted tubule, and that's why our urine is slightly acidic in nature, ঠিক আছে। এছাড়াও আর কি কি হয়, অ্যামোনিয়া সেক্রেশন হয়, এবং এই অ্যামোনিয়া এখান থেকে দেখো এখানটাতে চলে এসেছে। ওকে, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ব্যাপারটা বোঝা গেল। তাহলে মোটামুটি তোমরা খাতায় লিখে নিতে পারো এবার। তাহলে প্রক্সিমাল টিউবুলে আমরা একটু জিস্টে বলে দিই, যেটা এত এটা তো একটু মেকানিজমে চলে গেল, আমি একটু জিস্টে বলে দিই যেটা, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হয়। কি কি রিঅ্যাবজর্পশন হয় একটু খাতায় লিখে নিতে পারো। রিঅ্যাবজর্পশন অফ পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়নের রিঅ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়াম আয়নের রিঅ্যাবজর্পশন হচ্ছে, ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হচ্ছে। সোডিয়াম আয়নের সোডিয়াম এবং ক্লোরিনের যে রিঅ্যাবজর্পশন হয় সেটা হচ্ছে 65%, লিখে নিতে পারো 65%। ওয়াটার, জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে আবার এই ব্লাডের ভেতরে ঢুকে যাচ্ছে, তাহলে এই জল যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে এই ওয়াটারের রিঅবজর্পশন হয় 65%। অ্যামিনো অ্যাসিড বেরিয়ে যায়, এই অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাপ্রক্সিমেটলি 100%। গ্লুকোজের রিঅবজর্পশন হয় 100%, এবং বাইকার্বনেট আয়নের রিঅবজর্পশন হয় অ্যাপ্রক্সিমেটলি 90%। তার মানে বুঝে নাও প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল একটা কত ইম্পর্টেন্ট পার্ট। এই ইম্পর্টেন্ট পার্ট থাকবার জন্যই, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের এই ইম্পর্টেন্সের জন্যই অ্যাকচুয়ালি মেন রিঅবজর্পশনটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যেই হয়। বুঝা গেল? মেন রিঅবজর্পশনটা কোথায় হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ভেতরেই হয়। এবং সেই রিঅবজর্পশন গুলো আমরা বলে দিলাম, সেটা হচ্ছে কি কি, K+ আয়নের রিঅবজর্পশন হয়, NaCl এর রিঅবজর্পশন হয় 65% এর মতো, H2O রিঅবজর্পশন হয় 65% এর মতো, অ্যামিনো অ্যাসিডের রিঅবজর্পশন হয় প্রায় 100% এর মতো, গ্লুকোজের রিঅবজর্পশন হয় 100% এর মতো, আর বাইকার্বনেটের রিঅবজর্পশন হয় 90% এর মতো। ওকে, এবার একটু সিক্রেশনের কথায় আসি, যে ইউরিন সিক্রেশন তো এখান থেকে হবে। তো এখান থেকে কি আসে জেনারেলি, H+ আয়ন, মানে H+ আয়ন আর অ্যামোনিয়া এর মধ্যে থাকে, এখান থেকে তারপরে মুভ করা শুরু করে। আচ্ছা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের পরে কে আছে? লুপ অফ হেনরি, ডিসেন্ডিং লুপ অফ হেনরি। তাহলে লুপ অফ হেনরি বলতে গেলে আমরা আরেকটা কথা বলি এবার। তাহলে এবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে আস্তে আস্তে এখান থেকে এলো, এসে এই হচ্ছে লুপ অফ হেনরি, ঠিক আছে। লুপ অফ হেনরি বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ব্লাডে যা আয়নিক কনসেন্ট্রেশন থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডও ওই একই আয়নিক কনসেন্ট্রেশন থাকে। 1 লিটার ব্লাডে, ঠিক আছে, আয়ন কনসেন্ট্রেশন হয় মোটামুটি 300 মিলি অসমোল, ঠিক আছে, 300 মিলি অসমোল, ঠিক আছে, মোটামুটি ধরে নাও। তাহলে এই ব্লাডের ভেতরে যে প্রেসার জেনারেটটা হয় দ্যাট ইজ 300 মিলি অসমোল। এইবার তুমি যত বডিতে যত ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে তার কনসেন্ট্রেশন একদম ব্লাডের সমান, কিন্তু কিডনির বেলাতে বডিতে যত ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কনসেন্ট্রেশন আছে তা একদম ব্লাডের সমান, কিন্তু কিডনি তার বেলায় একটু আলাদা। কিডনিতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কিন্তু আলাদা। কিডনিতে কর্টেক্সে, যদি কিডনির কর্টেক্স পোর্শনে যাও
তাহলে কর্টেক্সে ব্লাডের যে অসমোলারিটি 300 মিলি অসমোল পার লিটার, কিডনির কর্টেক্সেও তাই থাকে, কিন্তু মেডালাতে যত আস্তে আস্তে নিচে নামবে, ঠিক আছে, তত এর কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। যার জন্য দেখো এখানটাতে 300, 400, 600, 900, যত নিচে নামছো কনসেন্ট্রেশন বাড়ছে, ঠিক আছে। এরকম করে অ্যাপ্রক্সিমেটলি 1200 অব্দি যায়, হেনলি লুপের কথা বলছি। আবার যখন আস্তে আস্তে ডিসেন্ডিং লিম্ব হলো, এবার অ্যাসেন্ডিং লিম্ব হবে, এবার যত তুমি আস্তে আস্তে এখান থেকে অ্যাসেন্ডিং লিম্ব ধরে আবার আস্তে আস্তে উপরে উঠছে, দেখো কনসেন্ট্রেশন কমছে, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো এইখানটাতে যখন তুমি এই জিনিসটা দেখবে, এই অসমোলারিটির কনসেপ্টটা তুমি যখন দেখবে, এই অসমোলারিটির কনসেপ্ট অনুযায়ী আমরা এবার এগোবো যে হেনলির লুপে কি মজার ঘটনাটি ঘটে। হেনলির লুপে যে ডিসেন্ডিং লিম্পের কথা বলছি, এই পোর্শনটা হচ্ছে ডিসেন্ডিং লিম্প, আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। ডিসেন্ডিং লিম্পের একটা কাজ আছে। ডিসেন্ডিং লিম্পকে আমরা বলি, তোমরা লিখে রাখতে পারো যে ডিসেন্ডিং লিম্পের একটা নাম আছে, তাকে আমরা বলি কনসেন্ট্রেটিং লিম্প। কনসেন্ট্রেটিং লিম্প, ঠিক আছে। অনলি ওয়াটার লস হবে এখান থেকে, আয়ন্স নয়। বুঝতে পারলে কি বললাম? ডিসেন্ডিং লিম্প হচ্ছে পারমিয়েবল ফর ওয়াটার, নট আয়ন্স। তার মানে ডিসেন্ডিং লিম্প থেকে যদি কিছু বেরোয়, সেটা কে বেরোবে? ওয়াটার। ঠিক উল্টো অ্যাসেন্ডিং লিম্পে, ঠিক আছে। অ্যাসেন্ডিং লিম্প ইজ পারমিয়েবল টু আয়ন বাট ইমপারমিয়েবল টু ওয়াটার। আমি এবার অ্যাসেন্ডিং লিম্পের কথা বলছি। তাহলে অ্যাসেন্ডিং লিম্পে কি হবে? যত পারমিয়েবল টু আয়ন, আয়ন্সের ঢোকানো বেরোনো চলবে, কিন্তু ওয়াটার নয়। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। কনসেপ্ট হচ্ছে একটা ডিসেন্ডিং লিম্পের কথা বলছি, একটা অ্যাসেন্ডিং লিম্পের, দুটো কিন্তু আলাদা। ডিসেন্ডিং লিম্পকে আমরা কি বলি, একটা নাম হচ্ছে কনসেন্ট্রেটিং লিম্প, যেখানটাতে ওয়াটার লস হচ্ছে, ঠিক আছে। ওয়াটার লস হচ্ছে মানে দ্যাট ইজ পারমিয়েবল টু ওয়াটার বাট ইমপারমিয়েবল টু আয়ন। বাট উল্টোটাই অ্যাসেন্ডিং লিম্পের বেলায়, যে অ্যাসেন্ডিং লিম্প ইজ পারমিয়েবল টু আয়ন বাট ইমপারমিয়েবল টু ওয়াটার। যার জন্য এখান দিয়ে যত আয়ন্স বাইরে বেরিয়ে যাবে। যার জন্য দেখো এই অ্যাসেন্ডিং লিম্প যে দেখো সোডিয়াম আয়ন বেরোচ্ছে, ক্যালসিয়াম আয়ন বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে না কিন্তু। কিন্তু উল্টো দিকে দেখো ডিসেন্ডিং লিম্পের মজা দেখো, সব দেখো জল বেরোচ্ছে, কোথাও আয়ন বেরোচ্ছে না, ঠিক আছে। তার মানে রিঅ্যাবজর্পশন যদি হেনলির লুপের জায়গায় এসো, তাহলে হেনলির লুপে রিঅ্যাবজর্পশন ডিসেন্ডিং লিম্পে কার হবে? ওয়াটারের, তাই তো? শুধুমাত্র ওয়াটারের রিঅ্যাবজর্পশন হবে। আর অ্যাসেন্ডিং লিম্পে কার হবে? আয়ন্স বলতে জেনারেলি এই ক্ষেত্রে এই আয়নটা আছে, সেটা হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম, এই ক্লোরিন, ঠিক আছে, ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম আর ক্লোরাইড মানে NaCl, এই NaCl অ্যাপ্রক্সিমেটলি 25%। তাহলে NaCl এর আগে কতগুলো প্রক্সিমাল কনভার্টিবলে কত পার্সেন্ট হয়েছিল? 65%। আর এখন হলো 25%, তাই তো? কোথায় হলো? অ্যাসেন্ডিং লিম্পে। তাহলে 60%, 65% আর 25%, অ্যাপ্রক্সিমেটলি 90% NaCl এর রিঅবজর্পশন অলরেডি অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন যাচ্ছিল তখন হয়ে গেছে, ঠিক বলছি? আর ওয়াটারের কথায় দেখো, ওয়াটারও রিঅবজর্পশন হচ্ছে কোথায়? ডিসেন্ডিং লিম্বে। এইটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার তোমরা লিখে নিতে পারো যে, এবার একটু আমরা লিখে নিতে পারি যে ইভেন্ট ইন হেনলি লুপ। হেনলি লুপে ইভেন্ট বলতে যেটা হচ্ছে রিঅবজর্পশন অফ ওয়াটার ইন ডিসেন্ডিং লিম্ব আর রিঅবজর্পশন অফ 25% NaCl ইন অ্যাসেন্ডিং লিম্ব। ওকে, এবার আমরা একটু ডিস্টাল কনভলিউটেড টিবিউলে এগোই, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ঠিক আছে। এবার দেখো অলমোস্ট সব রিঅবজর্পশন হয়ে গেছে। কিউবয়েডাল, এবার ডিসেন্ডিং লিম্বে কি আছে? কিউবয়েডাল সেল, তাই তো? হ্যাঁ স্যার। এবং এই কিউবয়েডাল সেলের সাথে প্রক্সিমাল কিউবয়েডাল সেলের পার্থক্যটা কোথায়? মাইক্রোভিলি আছে, প্রক্সিমালি টিউবুলে, কিন্তু ডিস্টালে নেই। ভেরি গুড। তাহলে এখানে মাইক্রোভিলি নেই, কেন নেই বলো তো? মজা দেখো, আমাদের শরীরের মানে প্রত্যেকটা পার্টের কত ইউটিলিটি বলা। ওই জন্য আমি বলি যে আওয়ার বডি নট মেড আপ অফ বায়োলজি, ইটস মেড আপ অফ কেমিস্ট্রি।
ঠিক আছে, তো দেখো মজাটা দেখো যে সব হলো একই জিনিস, কিউবয়েডাল সেল, কিন্তু কিউবয়েডাল সেলের মধ্যে পার্থক্য রয়েছে। একটা জায়গাতে বেশি রিঅবজর্পশনের দরকার ছিল, তাই মাইক্রোভিলি আছে, অলমোস্ট সব রিঅবজর্পশন হয়ে গেছে। এইখানে সামান্য কিছু রিঅবজর্পশন বাকি, যার জন্য দেখো কিউবয়েডাল সেলের মডিফিকেশন দেখো, নো মাইক্রোভিলি আর প্রেজেন্ট। ঠিক আছে, যার জন্য দেখো এইখানটাতে এই সামান্য মাইক্রোভিলি, মানে মাইক্রোভিলি বিহীন যে কিউবয়েডাল সেল, তারাও সামান্য পরিমাণ রিঅবজর্পশন করে। এবং এই ডিসেন্ডিং লিম্পে আমরা লিখে নিতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 5% NaCl এর রিঅবজর্পশন হয়, H2O সামান্য পরিমাণ ওয়াটারের রিঅবজর্পশন হয়, আর সোডিয়াম আর এক্ষেত্রে সেক্রেশন বলতে, এক্ষেত্রে সেক্রেশন মানে যেটা রিলিজ হয় সেটা হচ্ছে সামান্য পরিমাণ H+ আয়ন আর K+ আয়ন এর সেক্রেশন হয়। ওকে, তাহলে ডিসেন্ডিং লিম্প হয়ে গেল। এবার আমরা চলে আসি কালেক্টিং ডাক্ট। দ্যাট ইজ দ্য কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, তাই তো, যেটা অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি কালেক্টিং ডাক্টে। ঠিক আছে, তাহলে কালেক্টিং ডাক্টে আসা যাক। তাহলে কালেক্টিং ডাক্টে আর কি কি হবে? মোটামুটি সব রিঅবজর্পশন হয়ে গেছে। কালেক্টিং ডাক্টে যে রিঅবজর্পশন হবে, যে কিছু বাকি যে রিঅবজর্পশন গুলো রয়েছে কালেক্টিং ডাক্টে, সেই সামান্য পরিমাণ রেগুলেশন এবং রিঅবজর্পশন হবে। এবং এখানে এই কালেক্টিং ডাক্টে একটা বিশেষ হরমোনের রোল আছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ADH। তোমরা সবাই জানো একটা বিশেষ হরমোন ADH হরমোন। আমরা জানি তো ADH হরমোন, জানি তো? হ্যাঁ স্যার, নাম ADH হরমোনের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এই হরমোনের একটা বিশেষ রোল আছে এই বিশেষ কালেক্টিং ডাক্টের কাছে এসে, যে এই কালেক্টিং ডাক্টে এসে এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের জন্য সামান্য পরিমাণ রেগুলেশন হয়, রেগুলেটেড রিঅবজর্পশন হয়। যেরকম এই ADH এর জন্য সামান্য ওয়াটার রিঅবজর্পশন হয়। এখানে আরো দুটো হরমোনের ইম্পর্টেন্স আছে। অ্যালডোস্টেরন, যেটা হচ্ছে সামান্য পরিমাণ সোডিয়াম প্লাস আয়নকে রিঅবজর্পশন করায়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউরিয়া, সেটাও ইনক্রিজ বাই ADH এর জন্য ইনক্রিজ হয়, যেটা এই পোর্শনটাতে আমি সামান্য করে লিখে দিয়েছি। এবং এখানটাতে যে সিক্রেশনের কথা বলা হচ্ছে, এখানে সামান্য পরিমাণ K+ আয়ন সিক্রেট হয় বাই দ্য হেল্প অফ অ্যালডোস্টেরন হরমোন। ঠিক আছে, এই মোটামুটি। এবং যেই বাকি পোর্শনটা রইল, দ্যাট ইজ এলিমিনেটেড অ্যাজ এ ইউরিন। এবং ইউরিনের মতে সেটা অলমোস্ট এলিমিনেট হয়ে গেল আমাদের বডি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কিছু এক্সট্রা ফ্যাক্ট। আমি যদি দেখতে পাচ্ছি টাইম ইজ রানিং আউট। এই মোটামুটি ইউরিনের ফরমেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, সরদা আমি কমপ্লিট করে দিয়েছি টাইমের মধ্যে। আমি প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি, ভাই আর বুনুস। হ্যাঁ, মানে আমি এমন হয়েছে, আমার এখানে একদম এত বাজে অবস্থা ইন্টারনেটে, আজ ইন্টারনেটের তার কেটে দিয়েছে, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমার জন্য 5-10 মিনিট দাঁড়াতে হলো, আমি একদম এক্সট্রিমলি সরি আই এম। No problem. Now I invite Dr. Manavesh Majumdar sir, Honorable General Secretary of the Zoological Association of Burdwan, to provide his overall remarks on this lecture series and address the students. Over to you, sir. We are grateful to Dr. Rai for accepting our invitation. We are delightful to you, sir, for your enjoyable, nice presentation and sharing your valuable knowledge with us. Dr. Rai has beautifully discussed on mechanism of urine formation. I congratulate you on delivering such an insightful lecture which will greatly benefit our students. We also extend thanks to the students for their active participation and interaction over the past 22 days. We hope for your continued cooperation in future program.
If needed, you can visit the Zoological Association of Burdwan web page where all the lectures have been uploaded. One important note, the copyright of presentation and study material belongs to the speakers. Our gratitude extends to our respected President, Professor Subroto Roy, and other executive members of the Zoological Association of Burdwan for their inspiration and kind support in organizing this event. We now conclude this online summer lecture series program. Thank you, everybody.